নমস্কার সকলকে। মৃত্তিকা বিজ্ঞানের আলোচনায় আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু হচ্ছে সয়েল ফর্মিং প্রসেস, অর্থাৎ মৃত্তিকা সৃষ্টির পদ্ধতি। এখানে প্রথম বিষয় আমরা ফান্ডামেন্টাল প্রসেস, প্রাইমারি প্রসেস এবং আরও কিছু টার্ম আমরা এই পর্বে জানব। ফান্ডামেন্টাল প্রসেসের মধ্যে আমরা কি কি জানতে পারি বা জানবো, একটা হচ্ছে ওয়েদারিং, রেগুলিত ফর্মেশন, হিউমিফিকেশন, মিনারেলাইজেশন, এলুভিয়েশন এবং ইলিভেশন। এছাড়া প্রাইমারি প্রসেসের মধ্যে আমরা জানবো অ্যাডিশন, লস, ট্রান্সফরমেশন এবং ট্রান্সলোকেশন। এছাড়া বিশেষ কিছু টার্মস আছে, সেগুলো আমাদের মৃত্তিকা বিজ্ঞানে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সেগুলো আমরা জানবো, যেমন ওয়েদারিং, রেগুলিত, সোলাম, লিচিং, ক্যাপিলারি অ্যাকশন, ডিউরিক্রাস্ট ফর্মেশন, হার্ড প্যান এবং উইল্টিং পয়েন্ট। এই সমস্ত শব্দগুলো কিন্তু মৃত্তিকা বিজ্ঞানে অন্যতম বিষয় এবং অতপ্রতভাবে মৃত্তিকা বিজ্ঞানের সঙ্গে জড়িত। এবারে সমস্ত বিষয়গুলো আমরা একটু দেখে নিই। প্রথমে আসা যাক অ্যাডিশন বা লস। এগুলো কি? অ্যাডিশন বা সংযোজন, এর মাধ্যমে মৃত্তিকার মধ্যে বিভিন্ন পদার্থ সংযোজিত হতে পারে। যেমন বৃষ্টিপাত যখন হয় তখন মৃত্তিকার উপর দিয়ে বৃষ্টিপাতের জল মৃত্তিকার অভ্যন্তরে প্রবেশ করতে পারে। তুষারপাতের ফলেও তুষার গলা জল রিগলিতের মধ্যে জমা হতে থাকে, যাকে মৃত্তিকাস্থ জল আমরা বলবো। এছাড়া উদ্ভিদ দেহাবশেষ বা প্রাণী দেহাবশেষ, যেটাকে জৈব পদার্থ রূপে মৃত্তিকার মধ্যে স্থানান্তরিত হতে থাকে, সেগুলো মৃত্তিকার অভ্যন্তরে গিয়ে জমা হতে থাকে। এছাড়া রাসায়নিক আবহবিকারের ফলে শিলা বিয়োজিত হয়ে মাটিতে বিভিন্ন খনিজ দ্রব্যের সংযোজন ঘটায়। এইভাবে সংযোজনে মাটি গঠনে একটি অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপরে রয়েছে লস বা অপসারণ। এক তো হচ্ছে বাষ্পীভবন যখন ঘটে তখন মৃত্তিকার মধ্যে থেকে জলীয় বাষ্প বায়ুমণ্ডলে মিশতে থাকে, অর্থাৎ সেখান থেকে মৃত্তিকাস্থ জল বায়ুমণ্ডলে মিশে যাওয়ার ফলে মৃত্তিকার ক্ষেত্রে সেটা লস। এছাড়া মাটির মধ্যে থাকা জৈব পদার্থ জারিত হয়ে জল ও কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় এবং এগুলি বায়ুমণ্ডলে মিশে যায়। এইভাবে মৃত্তিকার বিভিন্ন উপাদান লস হতে পারে। এরপরে রয়েছে ট্রান্সফরমেশন বা রূপান্তরণ। রূপান্তরণ অর্থাৎ আবহবিকারের ফলে মাটির মধ্যে অনেক প্রাথমিক খনিজ তৈরি হয় ও যেগুলি মাটিতে থেকে যায়। পরে ওই সমস্ত প্রাথমিক খনিজ পুনরায় বিয়োজিত হয়ে গৌণ খনিজে আবার রূপান্তরিত হয়। মাটিতে সঞ্চিত জৈব পদার্থ, হিউমিফিকেশন এবং খনিজীকরণ, এই দুটো মৌলিক প্রক্রিয়াতে এটি রূপান্তরিত হতে পারে। সেগুলো আমরা পরপর আলোচনা করব। এরপর আছে ট্রান্সলোকেশন, অর্থাৎ স্থানান্তরণ। মৃত্তিকার বিভিন্ন উপাদানগুলি, যেগুলি মৃত্তিকার বিভিন্ন স্তরে স্থানান্তরিত হয়, কখনো এ স্তর থেকে বি স্তরে স্থানান্তরিত হয়, অর্থাৎ উপাদানের স্থানান্তরণকেই বলা হচ্ছে ট্রান্সলোকেশন। আচ্ছা, এরপরে আছে ওয়েদারিং। ওয়েদারিংয়ের সঙ্গে ক্লাইমেটের আবার একটা সম্পর্ক আমরা দেখব। অবশ্যই আমরা ক্লাইমেটের সম্পর্ক পাবো। এখানে আমরা দেখতে পাচ্ছি নিরক্ষরেখা থেকে যত উত্তরে বা দক্ষিণে আমরা যাব তত জলবায়ুর পরিবর্তন ঘটবে। এই জলবায়ু পরিবর্তনের সঙ্গে সঙ্গে আবহবিকারেরও পরিবর্তন আমরা ঘটতে দেখব, কারণ জলবায়ুর সঙ্গে আবহবিকারের একটা প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পর্ক রয়েছে। প্রধানত নিরক্ষীয় জলবায়ু অঞ্চল বৃষ্টিপাত এবং উষ্ণতা দুটোই অধিক থাকার জন্য এই অঞ্চলে আমরা কি জানি, রাসায়নিক আবহবিকারটা সব থেকে ভালো হয়। এছাড়া যত আমরা মরু অঞ্চলের দিকে যাব তত কি হবে, যান্ত্রিক আবহবিকার, যেমন স্বল্পমোচন, ক্ষুদ্র কণা বিসরণ প্রভৃতি আবহবিকারগুলো ঘটতে দেখা যাবে। এছাড়া যত আমরা মেরু অঞ্চলে যাব সেখানেও কিন্তু আমরা যান্ত্রিক আবহবিকার হতে দেখব। আরেক ধরনের আবহবিকার আমরা জানি কি, বায়োলজিক্যাল ওয়েদারিং, জৈব আবহবিকার, সেটা বিভিন্ন জৈবিক ক্রিয়াকলাপের মাধ্যমে আবহবিকার হবে। তার মানে আবহবিকারকে কিন্তু মৃত্তিকা সৃষ্টির প্রাথমিক পর্যায়ে ধরা হবে। আবহবিকারগ্রস্ত পদার্থ স্থানান্তরিত হবে, স্থানান্তরিত হয়ে এসে কোনো স্থানে জমা হবে, স্তরে স্তরে জমা হয়ে মৃত্তিকা পরিলেখ তৈরির প্রক্রিয়াটা সুগম হবে। পরবর্তী পর্যায়ে আমরা জানব হিউমিফিকেশন এবং মিনারেলাইজেশন। হিউমিফিকেশন অর্থাৎ মৃত্তিকার মধ্যে হিউমাসের মিশ্রণ বা সংমিশ্রণকে বলা হচ্ছে হিউমিফিকেশন। মৃত্তিকার উপরিস্তরে যখন উদ্ভিদ দেহাবশেষ বা প্রাণী দেহাবশেষ পড়তে শুরু করে, তারপরে যখন ব্যাকটেরিয়া, ছত্রাক এগুলো তার উপর ক্রিয়াশীলতা বজায় রাখে, তার দেহকে বিশ্লিষ্ট করে দেয়, তখন সেটি মৃত্তিকার উপরিস্তরে জমা হতে থাকে। যখন মৃত্তিকার উপরিস্তরে এই জারিত উদ্ভিদ বা প্রাণী দেহাবশেষ সঞ্চয় ঘটে, তখন তাকে বলা হচ্ছে হিউমাস।
আর এই হিউমাস তৈরির প্রক্রিয়াকেই বলা হচ্ছে হিউমিফিকেশন। এটা প্রধানত মৃত্তিকার উপর স্তরে, যাকে ও লেয়ার, তাতে অবস্থান করতে দেখব। কিছুটা এই স্তরের উপরের দিকের অঞ্চলেও এই হিউমাসের আধিক্য আমরা দেখতে পাবো। এই হিউমিফিকেশন প্রক্রিয়াটা স্থান বিশেষে পরিবর্তিত হয়। এর যে শ্রেণীবিভাগগুলো রয়েছে সেটা আমরা দেখে নিই। প্রথমে আছে অ্যানারোবিক হিউমিফিকেশন, অর্থাৎ অবায়ুজীবী হিউমিফিকেশন। এরপর হচ্ছে হট ওয়েট হিউমিফিকেশন, আর্দ্র ক্রান্তীয়। এরপর হচ্ছে হিউমিফিকেশন অফ এরিড রিজিয়ন, অর্থাৎ মরু অঞ্চলে। এছাড়া আছে অ্যাসিড হিউমিফিকেশন। এই 4 ধরনের হিউমিফিকেশন আমরা একটু জেনে নিই। প্রথমে অ্যানারোবিক হিউমিফিকেশন বা অবায়ুজীবী হিউমিফিকেশন। প্রধানত যে অঞ্চল জলাশয় বা জলসিক্ত অবস্থায় থাকে, সেই জলাশয়ের মধ্যে যখন উদ্ভিদ বা প্রাণী দেহাবশেষ তাতে পতিত হতে থাকে, তখন জলের গভীরে বাতাস প্রবেশ করতে না পারার জন্য সেখানে অক্সিজেনের অভাব দেখা যায়। তবে কিছু অবায়ুজীবী জীবাণু যারা অক্সিজেন ছাড়াই বেঁচে থাকতে পারে, সেই সমস্ত জীবাণু তার উপর ক্রিয়াশীলতা বজায় রাখে। বিশেষ পদ্ধতিতে মৃত জৈব পদার্থকে বিয়োজিত করে হিউমাসে পরিণত করে। এই ধরনের হিউমিফিকেশনকে অবায়ুজীবী হিউমিফিকেশন বলা হয়। এর ফলে মিথেন, হাইড্রোজেন এবং কার্বন ডাই অক্সাইড সৃষ্টি হয়। বহু বছর ধরে হিউমাস সঞ্চিত হয়ে পিট মাটিও তৈরি করে, প্রধানত যেটা আমরা জলাশয় বা জলাতে বা পুকুরের তলদেশে আমরা দেখতে পাই। এরপরে আমরা এরিড হিউমিফিকেশনটা দেখি। মরু অঞ্চল। মরুপ্রায় অঞ্চলে আর্দ্রতার পরিমাণ কম থাকে, যেহেতু বৃষ্টিপাতের পরিমাণ কম, বাষ্পীভবন বেশি। স্বাভাবিকভাবে জৈব পদার্থের পরিমাণও এখানে কম থাকে, ফলে হিউমাসের পরিমাণও কম হয়। স্টেপ, প্রেরি, তৃণভূমি অঞ্চলে জৈব পদার্থ সঞ্চয়ের পরিমাণ উল্লেখযোগ্যভাবে থাকে বেশি। গ্রীষ্মকালে উষ্ণতা অধিক হওয়ায় জৈব ক্রিয়া প্রায় বন্ধ হয়ে যায়। আবার শীতকালে তাপমাত্রা কম থাকায় জৈবিক ক্রিয়া শুরু হয়। এজন্য মৃত্তিকায় অধিক মাত্রায় জৈব পদার্থ এই সময় সঞ্চয় ঘটে। কিন্তু অধিক উষ্ণতায় ওই প্রক্রিয়া ক্ষয়ের পরিমাণ বেড়ে যায়, তখন কালো রঙের হিউমাস সৃষ্টি হয়। এরপরে আর্দ্রক্রান্তীয় অঞ্চলে হিউমিফিকেশন। আর্দ্রক্রান্তীয় অঞ্চলের বৈশিষ্ট্য আমরা সকলেই জানি, বৃষ্টিপাত এবং উষ্ণতা দুটোই বেশি হয়, যার ফলে খনিজীকরণ প্রক্রিয়া এই অঞ্চলে কিন্তু দ্রুত ঘটে। সেই কারণে মৃত্তিকার মধ্যে কিন্তু উপরি স্তরে অল্প হিউমাস থাকলেও অভ্যন্তরে বিশেষ হিউমাস লক্ষ্য করা যায় না। এরপর আমরা অম্ল হিউমিফিকেশন দেখে নিই। মাটিতে চুন জাতীয় পদার্থ অভাব থাকলে এই অম্ল হিউমিফিকেশন ঘটে। কারণ চুন থাকলে মাটির ক্ষয়ের মাত্রা বেড়ে যায়, মানে ক্ষারের মাত্রা বেড়ে যায়, ফলে মাটি অম্লের মাত্রা কমে যায়। উদ্ভিজ্জ পদার্থ পরিপূর্ণভাবে জারিত না হয়ে এই মাটি আম্লিক হয়ে যায়। যে সমস্ত অঞ্চলে উদ্ভিদ গুল্ম জাতীয়, সেই অঞ্চলে এই অবায়ুজীবী বা অর্ধজারিত জৈব পদার্থ সঞ্চয় ঘটে। পাইন জাতীয় উদ্ভিদ অঞ্চলে কাঁচা জৈব পদার্থ সঞ্চয় থেকে উৎপন্ন হিউমাস অম্লধর্মী হয়। মৃত্তিকায় ধৌত প্রক্রিয়া সারা বছর চলতে থাকলে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম প্রভৃতি মৌল মৃত্তিকার নিচের স্তরে সঞ্চিত হওয়ার ফলে উপরের মৃত্তিকাও কিছুটা অম্লধর্মী হয়ে পড়ে। তো এই গেল মোটামুটি হিউমিফিকেশনের প্রক্রিয়া। এরপরে আমরা আসি সোলাম। সোলাম কি? প্রধানত মৃত্তিকার উপরিস্তরে ক্ষরণ স্তর এবং সঞ্চয় স্তর একত্রে এ এবং বি লেয়ারকে বলা হচ্ছে সোলাম। আচ্ছা, এরপরে আমরা দেখব ইলুভিয়েশন এবং গ্লেইজেশন। ইলুভিয়েশন হচ্ছে ক্ষরণ স্তর বা অপসারণ স্তর। মৃত্তিকার উপরিস্তরে যেখানে বৃষ্টিপাতের প্রভাবে মৃত্তিকার উপরিস্তরে যেখানে বিভিন্ন ধরনের সলিউবল মেটেরিয়ালসগুলো থাকে, যেগুলো অতি দ্রুত জলে গুলে যেতে পারে, যেমন লবণ, চুন জাতীয় উপাদান প্রভৃতি, মৃত্তিকার উপরিস্তরে সেগুলো জলের সঙ্গে গুলে যাওয়ার ফলে সেগুলো মৃত্তিকার অভ্যন্তরে স্থানান্তরিত হতে থাকে। যে স্তর থেকে এই স্থানান্তরিত ঘটছে তাকে বলছে অপসারণ স্তর বা এলুভিয়েশন, যেটা প্রধানত এই স্তরে দেখা যায়। এবং সেই অপসারিত উপাদানগুলি মৃত্তিকার অভ্যন্তরে গিয়ে কোনো নির্দিষ্ট লেয়ারে জমা হয়। প্রধানত বি স্তরে সেটা জমা হতে পারে, বা কোনো কোনো ক্ষেত্রে সি স্তরের উপরের দিকটাতে জমা হয়। প্রধানত বি স্তরকে আমরা সঞ্চয় স্তর হিসাবে জানব, যেহেতু ওই সমস্ত ক্ষয়িত পদার্থ বি স্তরে এসে সেগুলো জমা হচ্ছে, তাই একে সঞ্চয় স্তর বা ইলুভিয়েশন বলা হচ্ছে। এরপরে আসা যায় গ্লেইজেশন প্রধানত ঘটে জলাভূমি অঞ্চলে, যেখানে জলসিক্ত অবস্থায় অবস্থান করে
জলাভূমিতে কি হয়, বিভিন্ন ধরনের জৈব পদার্থ জলের তলদেশে জমা হতে থাকে। যে সমস্ত অঞ্চলে প্রধানত জল জমে থাকে সেখানে অক্সিজেনের যোগান কম হয়ে যায়, তারপরে সেখানে ক্ষুদ্র জীবাণু আশানুরূপভাবে ক্রিয়া করতে পারে না। ওই স্থানে মৃত্তিকার জৈব পদার্থ জারণ প্রক্রিয়ার বদলে বীজাণু প্রক্রিয়া কার্যকরী ভূমিকা নেয়, যার ফলে মৃত্তিকার মধ্যে জারণের বদলে বীজাণু প্রক্রিয়া কার্যকরী হয় এবং জৈব পদার্থ জারিত হয়ে গ্লে স্তরের সৃষ্টি করে। এই অবস্থায় মৃত্তিকায় ক্ষুদ্র জীবাণুগুলি Fe3 কে Fe2 এ পরিণত করে, ফলে মৃত্তিকায় বর্ণ বাদামি বর্ণ হয়ে যায় এবং ধূসর কখনো কখনো নীলাভ বর্ণেরও হয়ে থাকে। মৃত্তিকা সৃষ্টির এই প্রক্রিয়াকে বলা হচ্ছে গ্লেইজেশন। তাহলে গ্লেইজেশন হতে গেলে আমরা দেখলাম জল সিক্ত অবস্থা থাকতে হবে, জলাভূমি অবশ্যই হতে হবে। আচ্ছা, এরপরে আমরা এখানে দুটো টার্ম পাবো, একটা টপ সয়েল এবং একটা সাব সয়েল। টপ সয়েল হচ্ছে মৃত্তিকার উপর স্তরকে বলা হচ্ছে, জৈব স্তর হতে পারে এবং তারপরে এ স্তর রয়েছে। আর অন্তঃস্থ স্তর মানে হচ্ছে বি স্তর বা সি স্তর, যেটাকে আমরা সাব সয়েল রূপে দেখব। এর বৈশিষ্ট্য বা উপাদানগুলো আমরা পরবর্তী পর্যায়ে দেখে নেব। এরপর রয়েছে ইনফিল্ট্রেশন এবং ক্যাপিলারি অ্যাকশন। ইনফিল্ট্রেশন মানে অনুপ্রবেশ। সাধারণত পাহাড়ি ঢাল বেয়ে যখন জল নিচের দিকে নেমে আসে, পাহাড়ি ঢাল হওয়ার জন্য জল দ্রুত গতিতে নামতে থাকে, সেখানে অনুপ্রবেশ সম্ভাবনা কম থাকে। কিন্তু সমতল ক্ষেত্রে যখন জলটা এসে নামে তখন জলটা কিছুটা হলেও তার গতিরুদ্ধ হয়, তখন মৃত্তিকার মধ্যে যে ফাঁকগুলো থাকে সে পোর স্পেসের মধ্যে দিয়ে জলটা মৃত্তিকার অভ্যন্তরে প্রবেশ করতে থাকে। একে বলা হচ্ছে ইনফিল্ট্রেশন বা অনুপ্রবেশ। এই অনুপ্রবেশ করার সময় মৃত্তিকার অভ্যন্তরে, মৃত্তিকার উপরিস্তরে যে সমস্ত জৈব পদার্থ বা যে সমস্ত সলিউবল মেটেরিয়ালসগুলো আছে সেগুলো দ্রবীভূত হয়ে মৃত্তিকার অভ্যন্তরের দিকে চলে যেতে থাকে। এই প্রক্রিয়াতে বিভিন্ন খনিজ পদার্থ মৃত্তিকার অভ্যন্তরে স্থানান্তরিত হয় এবং মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়াটা ত্বরান্বিত হয়। এরপর আসছি ক্যাপিলারি অ্যাকশন। ক্যাপিলারি অ্যাকশন প্রধানত মরুপ্রায় অঞ্চলে হয়ে থাকে। ক্যাপিলারি অ্যাকশনের বৈশিষ্ট্য কি? যে অঞ্চল বৃষ্টিপাতের তুলনায় বাষ্পীভবন বেশি হয়, এবং বাষ্পীভবন কখন বেশি হবে? যখন উষ্ণতা বেশি হবে। তাহলে যে অঞ্চলে বৃষ্টিপাত কম, বাষ্পীভবন বেশি, সেখানে অতিরিক্ত জল আসছে কোথা থেকে? সেই জলটা আসছে মৃত্তিকার অভ্যন্তর ভাগ থেকে। মানে মৃত্তিকার উপরিস্তরে জল বা আর্দ্রতা যখন বাষ্পে রূপান্তরিত হয়ে বায়ুমণ্ডলে মিশে যাচ্ছে, তখন মৃত্তিকার উপরিস্তরটা একেবারে ড্রাই অর্থাৎ শুকনো মৃত্তিকা হয়ে যাচ্ছে। তখন সেই মৃত্তিকাটা তার আর্দ্রভাবটা বজায় রাখার জন্য মৃত্তিকার অভ্যন্তর ভাগে যে কিছুটা আর্দ্রতা যুক্ত পরিবেশ রয়েছে সেটাকে সে টেনে তুলে নিতে চায়। যখন এই প্রক্রিয়া চলতে থাকে তখন মৃত্তিকার অভ্যন্তর ভাগে যে সমস্ত দ্রবীভূত পদার্থ থাকে, লবণ জাতীয় প্রধানত থাকে, সেই লবণ জাতীয় উপাদানগুলো জলের সঙ্গে মিশে গিয়ে সেগুলো মৃত্তিকার উপরিস্তরের দিকে চলে আসতে থাকে। এবং যখন মৃত্তিকার উপরিস্তর থেকে জল বাষ্পাকারে বায়ুমণ্ডলে মিশছে, তখন মৃত্তিকার উপরিস্তরে সেই লবণের আস্তরণ থেকে যাচ্ছে, যা স্যালাইন মৃত্তিকা অর্থাৎ লবণাক্ত সয়েল তৈরিতে সাহায্য করছে। এরপরে রয়েছে ডিউরিক ক্রাস্ট এবং হার্ড প্যান। ডিউরিক ক্রাস্ট কি? প্রধানত এটা দেখা যায় যে ল্যাটেরাইট অঞ্চলে, যেখানে ল্যাটেরাইট মৃত্তিকা তৈরি হয়, সেই অঞ্চলে মৃত্তিকার উপরিস্তরে একটি শক্ত আবরণ তৈরি হয়ে যায়। অর্থাৎ এই যে শক্ত আবরণটা তৈরি হচ্ছে, এই শক্ত আবরণটা উপরিস্তর থেকে দ্রবীভূত পদার্থগুলো যখন স্থানান্তরিত হয়ে যায়, বিশেষ করে লবণ বা চুন জাতীয় উপাদানগুলো স্থানান্তরিত হয়ে যাওয়ার ফলে মৃত্তিকার উপরিস্তরে ফেরাস অক্সাইড, যেটি শেষকীয় অক্সাইড রূপে অবস্থান করে, এবং লোহা ও অ্যালুমিনিয়াম জাতীয় কণাগুলি মৃত্তিকার উপরিস্তরে জমা হয়ে যায়, যেটা অত্যন্ত শক্ত একটি আবরণ তৈরি করে দেয়। এই শক্ত আবরণটিকে বলা হচ্ছে ডিউরিক ক্রাস্ট। পশ্চিমবঙ্গের ল্যাটেরাইট অধ্যুষিত অঞ্চল আমরা এই ধরনের ডিউরিক ক্রাস্ট বা শক্ত ইটের মতো শক্ত একটি আবরণ দেখতে পাব। এরপরে আসছে আমাদের হার্ড প্যান। হার্ড প্যান কি? প্রধানত পর্জল মৃত্তিকাতে বিস্তরে এই শক্ত একটি আবরণ স্তর তৈরি হতে দেখা যায়। প্রধানত অদ্রবণীয় পদার্থ সঞ্চয়ের মাধ্যমে এটি তৈরি হয়। এলুভিয়েশন প্রক্রিয়ার মধ্য দিয়ে মৃত্তিকার দ্রবীভূত পদার্থ স্থানান্তরিত হয়ে এসে বিস্তরে জমা হতে থাকে। যখন বিস্তরে সেটি জমা হয়, তার সংঘবদ্ধতা বৃদ্ধি পায় এবং এই সংশক্ত বা অপেক্ষাকৃত অপ্রবেশ্য একটা স্তর
তৈরি করে দেয়। এই একটি অপ্রবেশ্য শক্ত শিলাস্তর বা মৃত্তিকা স্তর তৈরিকে বলা হচ্ছে হার্ড প্যান। প্রধানত ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এই সমস্ত উপাদান দ্বারা এই বিস্তরে এই স্তরটা তৈরি হয়, একটি পাতলা স্তর। যে স্তর জল চলাচলের একেবারে পরিপন্থী, একে জল চলাচল করতে দেয় না, যার ফলে উদ্ভিদ বৃদ্ধিও কিন্তু এই অঞ্চলে ব্যাহত হয়। যার ফলে এর উপরিস্তরে যখন উদ্ভিদ জন্মায়, সে শিকড়ের মাধ্যমে মাটির তলা থেকে কিন্তু জল ভালো তুলতে পারে না, যে কারণে এখানে চাষবাস খুব একটা ভালো হওয়ার সম্ভাবনা কমে যায়। বর্জল মৃত্তিকাতে আমরা এই ধরনের হার্ড প্যান বিস্তরে ঘটতে দেখা যায় বা সৃষ্টি হতে দেখতে পাই। এরপর একটি শব্দ আমরা পাচ্ছি উইল্টিং পয়েন্ট। উইল্টিং পয়েন্ট, এখানে একটি অঞ্চলকে চিহ্নিত করা হয়েছে, দেখতেই পাচ্ছি এটা একটি মরু অঞ্চল। এটি উইল্টিং পয়েন্ট মরু অঞ্চলের সঙ্গে সম্পর্কিত। প্রধানত যে অঞ্চলে বৃষ্টিপাতের তুলনায় বাষ্পীভবন বেশি হয় সেখানেও দেখা যেতে পারে, বা শুষ্ক অঞ্চলেও এটা দেখা যেতে পারে। উদ্ভিদ কি করে, তার প্রয়োজনীয় জল শিকড়ের মাধ্যমে মাটির অভ্যন্তরভাগ থেকে তুলতে থাকে। যখন এই প্রক্রিয়া ক্রমশ চলতে থাকে, এখন এমন একটি সময় এসে উপস্থিত হয় যেখানে জল শোষণ করার মতো জল আর মৃত্তিকার মধ্যে থাকে না। এই অবস্থাকে বলা হয় উইল্টিং পয়েন্ট। অর্থাৎ যখন উদ্ভিদ তার শিকড়ের মাধ্যমে জল তুলছে, প্রয়োজনীয় জল তুলছে, তুলতে তুলতে এমন একটা সময় এলো যখন মৃত্তিকার মধ্যে আর জলের কোনো উপস্থিতি নেই, তখন উদ্ভিদের প্রয়োজনীয় জল, উদ্ভিদের হয়তো জল দরকার, কিন্তু জল মাটির থেকে পাওয়া যাচ্ছে না, যে সময় উদ্ভিদ ধীরে ধীরে মৃত্যুর পথে যেতেও পারে এবং মারাও যেতে পারে। এই সময়টাকে বলা হচ্ছে উইল্টিং পয়েন্ট। এই অবস্থায় পৌঁছানোর পর স্বাভাবিক অবস্থায় উদ্ভিদ জল না পেয়ে মারা যায়। আচ্ছা, এই মোটামুটি আমরা যেটা আলোচনা করলাম মৃত্তিকা সৃষ্টির পদ্ধতি সম্বন্ধে। এরপর পদ্ধতি একটা অংশ, এর পরবর্তী যে অংশ থাকছে তাতে আমরা দ্বিতীয় সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব।